আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ অদিতি মুন্সে। বিজেপির এরকম রাজনৈতিক দাপট থাকবে কত বছর? বাংলা দখলের পরই বড় পূর্বাভাস দেওয়া হলো। ইস্তফা দিতে পারেন ফিরহাদ, অশনি সংকেত দেখে দলীয় কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা। বন্ধ হচ্ছে কন্যাশ্রীর 25,000 টাকা, স্কুল শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা। কি করতে চলেছে নতুন বিজেপি সরকার? 4 তারিখে দিল্লির কোন বাবা বাঁচাবে? শাহকে অভিষেকের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিচারপতি। কেউ রুখতে পারবে না, বকরি ঈদে কুরবানি নিয়ে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের এবেলা। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাওয়ার সহজ উপায় জেনে নিন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। 5 মন্ত্রী নিয়ে এসেছে, রাস্তা বন্ধ হয়নি, মমতাকে বিধে দুর্গাপুরের শিল্পের প্রতিশ্রুতি কাজের মানুষ শুভেন্দুর। মাদ্রাসায় বন্দে মাতারাম বাধ্যতামূলক করার আদেশে তুঙ্গে সংঘাত, শুভেন্দু সরকারের ওপর ক্ষুব্ধ হুমায়ুন কবির। দুর্নীতি ঢাকার প্রস্তুতি, সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞার নির্দেশিকায় মুখ খুললেন বিকাশ রঞ্জন। একের বেশি অ্যাকাউন্ট খুললেই 10,000 টাকা জরিমানা, কড়া নির্দেশ দিল আরবিআই। নতুন নিয়মে কি বলা হচ্ছে? মালদায় এবার মহানন্দার গ্রাস, গঙ্গার ক্ষতের রেশ কাটতেই তলিয়ে গেল 2 শিশু। হোয়াইট হাউসকে কাঁপিয়ে দিল মোস্তফার এই এক সিদ্ধান্ত, ট্রাম্পের মেগা প্রস্তাব উড়িয়ে ইউরেনিয়াম ইস্যুতে চরম হুঁশিয়ারি। দক্ষিণে গরমের দাপট অব্যাহত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি ফিরবে কবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা, আগাম জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ অদিতি মুন্সে। আইনি চাপে রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সে নির্বাচনী হলফনামায় আয় ও সম্পত্তির তথ্য নিয়ে অসঙ্গতির অভিযোগ সামনে আসতেই সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। আদালতের কাছে আগাম জামিন চেয়ে আবেদনও করেছেন অদিতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ চেয়ে অদিতি মুন্সির পক্ষে তার আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন গ্রহণের অনুমতি দেন। আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিজেদের আয়, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে অদিতি মুন্সির জমা দেওয়া হলফনামায় সম্পত্তির বিবরণ সম্পূর্ণ নয়। উল্লেখ্য, অদিতি মুন্সির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগও আনা হয়েছে। সেই কারণে যে কোনো সময় আইনি পদক্ষেপ হতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূল প্রার্থী। এই বিতর্ক বিরোধীদের হাতেও বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার আদালত অদিতিকে অন্তর্বর্তী স্বস্তি দেয় কিনা, সেদিকে নজর রাজনৈতিক শিবিরের। উল্লেখ্য, ভোটের একদিন আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগে দাবি করা হয়, মনোনয়নপত্রে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হয়নি। তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, অদিতি মুন্সির তার মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। বিজেপির এরকম রাজনৈতিক দাপট থাকবে কত বছর? বাংলা দখলের পরেই বড় পূর্বাভাস দেওয়া হলো। দেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে চলেছে? 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এ আবহে ভারতীয় রাজনীতিতে বড় পূর্বাভাস দিলেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনী সমীক্ষা সংস্থা অক্সিস মাই ইন্ডিয়ার প্রধান প্রদীপ গুপ্তা। তার মতে, কংগ্রেস যেভাবে অতীতে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল, বর্তমান যুগে বিজেপিও ঠিক সেই জায়গায় পৌঁছে গিয়েছে। সেখান থেকে সহজে ক্ষমতাচ্যুত করা যাবে না। শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের উদাহরণ টেনে প্রদীপ বলেন, রাজনীতিতে প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। অতীতে স্বাধীনতা পরবর্তী সময়ে কংগ্রেস 1977 সাল পর্যন্ত দেশে একচ্ছত্র শাসন চালিয়েছিল। তারপর থেকে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
তবে এই দাপট ধরে রাখতে গেলে শাসক দলকে জনগণের প্রত্যাশা পূরণে আরও বেশি মনোযোগী হতে হবে। প্রদীপ স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপির এই টানা 20 বছরের জয়যাত্রা কেবল ফাঁকা পূর্বাভাসের ওপর টিকে থাকবে না। শাসক জোট, এনডিএ এবং বিরোধী জোটের উভয়ের ভবিষ্যতেই নির্ভর করছে বর্তমান সরকারের কাজের খতিয়ান বা পারফরমেন্সের ওপর। তিনি বলেন, জনগণের কাছ থেকে এত বড় জনসমর্থন পাওয়ার পরে স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে গেছে। তাই বিজেপি এবং এনডিএকে এখন আগের চেয়েও অনেক গুণ বেশি ভালো কাজ করে দেখাতে হবে। যতদিন পর্যন্ত শাসক দলের পারফরমেন্স অত্যন্ত খারাপ বা দুর্বল না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা নির্বাচনে জিতে যাবে এবং বিরোধীরা পরাজয়ের সম্মুখীন হতে থাকবে। ইস্তফা দিতে পারেন ফিরহাদ, অশনি সংকেত দেখে দলীয় কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তরি ডুবেছে তৃণমূল কংগ্রেসের। যে কলকাতা তাদের খাস গড় ছিল, সেখানেও 11টি বিধানসভা আসনের মধ্যে 6টি গিয়েছে বিজেপির দখলে। এর প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও। 144টি ওয়ার্ডের মধ্যে 102টিতেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। কলকাতা পুরসভা এখনও খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এরপর একের পর এক ঘটনায় কার্যত খুঁটি নড়ে গিয়েছে তা স্পষ্ট। মেয়র ফিরহাদ হাকিমের অজ্ঞাতসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিশ, স্বপুত্র মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র মামলার মতো ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলে জোর চর্চা, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন, তা নাকি তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েওছেন। এতে অশনি সংকেত টের পেয়েই দলকে আগলাতে দলীয় কাউন্সিলরদের তড়িঘড়ি বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, শুক্রবার বিকেল 4টেয় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর থেকে পুরসভায় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই অধিবেশন আপাতত বাতিল। তারপর বিকেলে ওই বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে। সূত্রের খবর, দলীয় কাউন্সিলরদের ওই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পুরসভায় 137 জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন, কিন্তু এদের মধ্যে অনেকেই নিজেদের ওয়ার্ডে 26 বিধানসভা ভোটে পিছিয়ে। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসতেই তারা আরও কোণঠাসা। এই অবস্থায় ফিরহাদ হাকিমের ইস্তফা জল্পনায় আরও ডামাডোল তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরের কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা, তবে নিয়ম অনুযায়ী রাজ্য সরকার চাইলে এই ভোট এগিয়ে নিয়ে আসতে পারে। সূত্রের খবর, মেয়র পদে থাকা ফিরহাদ হাকিম সত্যিই যদি ইস্তফা দেন, তাহলে হয়তো প্রশাসক না বসিয়ে আগেই নির্বাচনের পথে হাঁটতে পারে রাজ্যের নতুন সরকার। বন্ধ হচ্ছে কন্যাশ্রীর 25,000 টাকা। স্কুল শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা। কি করতে চলেছে নতুন বিজেপি সরকার? বিধানসভা নির্বাচনের বঙ্গ রাজনীতিতে এসেছে এক ঐতিহাসিক পরিবর্তন। বাংলার মসনদে বসার পর থেকেই নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই নতুন সরকারের প্রতি সাধারণ জনগণের প্রত্যাশার পারদও ক্রমশ চড়ছে। এই আবহে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী নিয়ে এক বড় খবর সামনে আসছে, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। তাই সকলের জন্য এই প্রকল্প ঢালাওভাবে চালু না রেখে পরিবারের আর্থিক সঙ্গতি বা আয়কে মানদণ্ড করা হোক, যাতে কেবল দুস্থ ও প্রকৃত অভাবী ছাত্রীরাই এই সুবিধা পায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস বনাম নতুন প্রকল্পের জল্পনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে আগের সরকারের আমলের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সচল বা চালু রাখা হবে। তবে শিক্ষা ও পড়ুয়াদের স্বার্থে বিজেপি আগে ঘোষণা করেছিল যে ছাত্রছাত্রীদের জন্য 50,000 টাকার একটি নতুন পরিকল্পনা আনা হতে পারে। ফলে রাজনৈতিক ও শিক্ষক মহলে জল্পনা তৈরি হয়েছে যে তবে কি বর্তমান রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প সংস্কার করে বা বন্ধ করে আরও বড় আর্থিক সহায়তা সম্পন্ন নতুন কোনো মেগা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার? এখন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের নজর নবান্নের সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত শিক্ষকদের এই দাবি মেনে কন্যাশ্রীর নিয়মে কোনো বড়সড় কাটছাট করা হয় নাকি 25,000-এর বদলে 50,000 টাকার নতুন ধামাকা নিয়ে আসে সরকার, তা ভবিষ্যতই বলবে। 4 তারিখে দিল্লির কোন বাবা বাঁচাবে? শাহকে অভিষেকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিচারপতি। 27 এপ্রিল আরামবাগে ভোট প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন। বলেছিলেন, 4 তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই মন্তব্য সংক্রান্ত মামলায় অভিষেকের উপর বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার ডিজে মন্তব্য বিতর্ক তৈরি করেছিলেন। পালাবদল হতেই আরামবাগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় দায়ের হয় এফআইআর। এরপরে মামলা খারিজের আর্জি ও রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে যান অভিষেক। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেখানে বিচারপতি প্রশ্ন করেন, একজন 3 বারের সাংসদ উচ্চপদস্থ ব্যক্তি কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন।
তার এমন মন্তব্যের প্রয়োজনীয়তা কী সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শাহও তো অনেক কিছু বলেন। এরপরেই বিচারপতি বলেন, ৪ঠা মে যদি ভোটের ফল অন্যরকম হতো তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত। মামলা চলাকালীন চূড়ান্ত বিরক্ত প্রকাশ করলেও অভিষেককে রক্ষা কবচ দিয়েছেন বিচারপতি। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। বলা হয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তা সশরীরে হাজিরা দিয়ে যেতে পারবেন না বিদেশে। তবে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চাইলেও আদালত তা মঞ্জুর করেনি। পাশাপাশি তাকে তলবের ক্ষেত্রে ৪৮ ঘন্টা আগে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ প্রসঙ্গে বিধায়ক সজল ঘোষ বলেন, আমরা তো কিছু করছি না, জনগণ ওনাদের চোর বলছে, বাড়ি থেকে বেরোচ্ছেন না কেন উনি? কেউ রুখতে পারবে না। বকরি ঈদে কুরবানি নিয়ে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের এবেলা। বকরি ঈদে কুরবানি রুখতে পারবে না কেউ, শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে উঠেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জারি করা এই নির্দেশিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টি নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো মূল্যে রাজ্যে কুরবানি উৎসব উদযাপিত হবে এবং গরু, ছাগল ও উট সহ কুরবানির যোগ্য সব পশুরই কুরবানি দেওয়া হবে। ১৪০০ বছরের প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্যকে কেউ বন্ধ করতে পারবে না বলে তিনি হুঙ্কার দিয়েছেন। সরকারি এই নির্দেশিকার প্রেক্ষিতে ফুরফুরা শরীফ এবং নখৌদা মসজিদের মতো শীর্ষস্থানীয় মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আইনি জটিলতা ও সামাজিক অশান্তি এড়াতে প্রশাসনকে সহযোগিতার বার্তা দিয়েছেন। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সম্প্রতি বজায় রাখতে ও এবছর গরু কুরবানি থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন এবং নখৌদা মসজিদ কর্তৃপক্ষও আইন মেনে প্রকাশ্যে স্থানে পশু জবাই না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্মীয় নেতাদের এই নমনীয় মনোভাবের বিপরীতে গিয়ে হুমায়ুন কবিরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অনর ও চ্যালেঞ্জিং অবস্থান আগামী দিনে রাজ্যে ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাওয়ার সহজ উপায় জেনে নিন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে জরুরি ডিবিটি লিঙ্ক, ধোঁয়াশা কাটাতে বার্তা। প্রশাসনের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। এই নতুন উদ্যোগের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। প্রকল্পটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন বিপুল উৎসাহ তৈরি হয়েছে, ঠিক তেমনই নথিপত্র জমা ও ব্যাংকের নিয়মকানুন নিয়ে তৈরি হয়েছে এক নতুন ধোঁয়াশা। বিশেষ করে ভাতার টাকা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের প্রসঙ্গটি সামনে আসতেই উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ডিবিটি নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিগত জামানায় লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সরকারি পেনশনের টাকা যেভাবে প্রতি মাসে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো, এক্ষেত্রেও ঠিক একই নিয়ম মেনে টাকা পাঠানো হবে। ফলে রাজ্যের যে সমস্ত মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতার টাকা ব্যাংকে পাচ্ছেন, তাদের এই ডিবিটির লিঙ্ক নিয়ে নতুন করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আধার এবং এনপিসিআই ম্যাপিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে লিঙ্কড হয়ে গেলে সরকারি দফতর থেকে পাঠানো টাকা এই এক লহমায় উপভোক্তার অ্যাকাউন্টে এসে জমা হয়ে যায়। এই প্রক্রিয়ার ফলে আর্থিক জালিয়াতি রোখা সম্ভব হবে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত সরকারি সুবিধা পৌঁছে দেওয়া যাবে। ৫ মন্ত্রী নিয়ে এসেছে, রাস্তা বন্ধ হয়নি। মমতাকে বিধে দুর্গাপুরে শিল্পের প্রতিশ্রুতি কাজের মানুষ শুভেন্দুর। পূর্বতন সরকারের আমলেও জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক হতো। সেই সময় প্রশাসনিক বৈঠকের জন্য ব্যয় হতো কোটি কোটি টাকা। স্যুট বুকের জন্য সরকারি কোষাগার থেকে ব্যয় হতো কোটি কোটি টাকা। তবে এবার আর প্রশাসনিক বৈঠকের নামে বেহিসাবি খরচ নয়, শুধু উন্নয়নী লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর বন্যা পরিস্থিতি সামাল দিতে শিল্পোন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনেই আসছে বর্ষা, তাই এদিনের বৈঠকে প্লাবন পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল স্থির করে শুভেন্দু প্রশাসন। দামোদরের জলে প্রায় ফি বছর দুর্গাপুর, আসানসোল, হাওড়া, হুগলির একাধিক জেলা প্লাবিত হয়। তা নিয়ে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব নতুন কিছু নয়। একসময় দ্বন্দ্ব এত চরমে পৌঁছায় যে ডিভিসি থেকে প্রতিনিধি প্রত্যাহার করে বাংলা। তবে সরকারের পালাবদলের পর বর্ষার মরশুমে প্লাবন পরিস্থিতি সামাল দেওয়াই লক্ষ্য। সে কারণে প্লাবন প্রবণ জেলাগুলিকে মিলিয়ে মোট 5টি জোন তৈরি করা হয়েছে। সেগুলি হলো নিম্ন দামোদর, ঘাটাল, কান্দি, উত্তরবঙ্গ এবং মালদহ। শুভেন্দুর কথায় অল্প সময়ের মধ্যে সব সমস্যা এখনই সামাল দেওয়া সম্ভব নয়, তবে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, এদিনের বৈঠকের শেষে শিল্প বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে দুর্গাপুরে শিল্পকরা
দেখা যায়। তার ফলে ক্রমশ বেড়েছে বেকারত্ব। তবে এবার আর সেরকম হবে না বলেই প্রতিশ্রুতি শুভেন্দুর। ধীরে ধীরে দুর্গাপুরে শিল্প গড়ে উঠবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, কথা কম কাজ বেশি, দেউচাপ পাচামির মতো মিথ্যে প্রতিশ্রুতি আমরা দেব না। উল্লেখ্য, 210 কোটি মজুদ থাকা কয়লার নিরিখে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, এশিয়া ও ভারতের নিরিখে বৃহত্তম খনি। সেখানেই একাধিকবার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও শেষমেশ প্রতিশ্রুতি সার। দেউচা পাচামির মাধ্যমে কাজের সংস্থান হয়নি। বর্তমান বিজেপি সরকারের প্রতিশ্রুতিতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। দক্ষিণে গরমের দাপট অব্যাহত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। স্বস্তি ফিরবে কবে? কয়েকদিন ধরেই তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল বাংলার মানুষ। দিনের বেলায় রোদের তাপ এতটাই বাড়ছে যে বাইরে বের হওয়ায় কঠিন হয়ে পড়ছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায় থাকলেও উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ফলতার ভোর গণনা পর্যন্ত এই ঘাম ভেজা অস্বস্তি থেকে খুব একটা শান্তি নেই রাজ্যবাসীর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে রয়েছে বাংলা। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, আর দ্বিতীয় ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে পশ্চিম বিহারের বায়ুমণ্ডলে। এই দুই জোড়া ঘূর্ণাবর্তের পারস্পরিক শক্তির জেরেই বঙ্গোপসাগর থেকে হুহু করে ঢুকছে জলীয় বাষ্প, আর তাতেই উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার পাশাপাশি পুরো উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের 3 জেলা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আবহাওয়া শুকনো থাকবে না। সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মেয়াদের বৃষ্টি হতে পারে।